যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি ঘোষণা দিয়েছেন, রয়টার্সে যেই সংবাদটি এসেছে যে তিনি তার দলের নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবেন এবং আত্মসমর্পণ করবেন। দর্শক, আমি জান্নাতুন নাইম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। এবং আজকে আমার সাথে অতিথি হিসাবে রয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা, কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য, সিনিয়র অ্যাডভোকেট ফজলুর রহমান। জনাব ফজলুর রহমান, আপনাকে স্বাগত, ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিলেন এবং অভিনন্দন যে সংসদ সদস্য নির্বাচিত হলেন, কারণ তারপরে আর আপনার সাথে আমার কথা হয়নি। উপস্থাপনায় আমি কথা বলেছিলাম, তখন আদালত অবমাননার একটি মামলা হয়েছিল, যদিও পরবর্তী সময়ে মাননীয় বিচারপতিরা বুঝতে পেরেছিলেন যে আমি আদালতকে অবমাননা করার জন্য কোনো কথা বলি নাই। আচ্ছা, তারা দয়া করে আমাকে বলেছেন, এখান থেকে আমার অভিযোগ মওকুফ করে দিয়েছিলেন। আজকে এখানে আসছি, ভালোই মন্দে মিলে আছে। জনাব ফজলুর রহমান, আপনি সর্বশেষ যে নির্বাচনটি হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনি আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৭৫,০০০ বেশি ভোট পেয়ে নির্বাচিত হলেন। বদলালো, সেই সময় আপনার দল ছিল আওয়ামী লীগ, নেত্রী ছিল শেখ হাসিনা, এখন আপনার দল বিএনপি, নেতা তারেক রহমান। তো কেমন লাগছে, পার্থক্য কিরকম দেখছেন? আমি আপনাকে বলি, আপনি যে ডিফারেন্সটা আমার সঙ্গে এবার বললেন যে ৭২,০০০ ভোটে আমি ৭৫,০০০ ভোটে আমি পাশ করছি, বেশি পায়ে পাশ করছি। আসলে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার জামানতই থাকার কথা না। ইলেকশন যদি হইতো আমার এলাকাতে, আমার বেলায় ইলেকশনটা হয় না। আমি বাংলাদেশের 18 কোটি মানুষকে বলছি, আমার বেলায় সুবিচার করা হয় নাই। আমার বেলায় জামাত এহেনও কোনো কাজ নাই যে কাজ করে নাই। একটা ফোর্স টোটালি মানে এরশাদ আমলের চেয়েও কঠিনভাবে আমার সমস্ত লোককে দৌড়াইছে, আমাদের নেতাকর্মীকে অ্যারেস্ট করছে, গ্রেপ্তার করছে, বাড়ি ঘরে গিয়ে তছনছ করছে। ইলেকশনের দিন শুধু যদি শুনছে এটা ধানের শীষের লোক বসে রয়েছে, দৌড়ায় গিয়ে পিটাইছে, পানিতে ফেলাইছে। যে কারণে আমার এলাকাতে যেখানে 70-এর উপরে ভোট পাওয়ার কথা, আমার জনপ্রিয় 70% উপরে ভোট কাস্ট হওয়ার কথা, সেই ভোট কাস্ট হয়েছে মাত্র 50%। কারণ বিএনপির অন্ত 20% লোক পানিতে পড়ছে বা আর ভোটে আর যায় নাই। এ হলো একটা ব্যাপার, যে কারণে বিএনপির বা আমার পক্ষে, ধানের শীষের পক্ষে এটা যেই দেখ, এই ভোটটা 20% ভোট আর আসতে পারে নাই। 1, 2 নম্বর হলো সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সহ তার নির্দেশিত সমস্ত গ্রুপ, হাইব্রিড আওয়ামী লীগাররা, সব আওয়ামী লীগারদেরকে আমি বলছি না, আব্দুল হামিদের নির্দেশিত পথে যারা ছিল কেউ আমাকে ভোট দেয় নাই, তারা সব দাঁড়িপাল্লায় দিচ্ছে। এবং আব্দুল হামিদের যে নিজের বাড়ির সেন্টার, যেটা জাস্ট বাড়ি, বাংলা ঘর আর বাড়ি একই জিনিস, প্রাইমারি স্কুলে, সেখানে আব্দুল হামিদ সাহেবের লোক দাঁড়িপাল্লা পাইছে 1200, আমি পাইছি 400 আব্দুল হামিদ সাহেবের বাড়িতে, এবং তার ইউনিয়নও সেম হয়েছে। অর্থাৎ তার যেখানে ছিল মিঠামইন থানাটা তার নিজের থানা, ইটনা থানাটা আমার থানা। মিঠামইন থানাতে খুব কন্টেস্টে আমাকে পাশ করতে হয়েছে। এবং ওখানে হামিদ সাহেবের লোকজন সব, হামিদ সাহেবের যারা কথা শুনে সবাই কিন্তু দাঁড়িপাল্লায় ভোট দিছে। এবং করিমগঞ্জ তারাইলে তার আপন শালা দাঁড়াইছিল, তার নাম কর্নেল জেহাদ খান ডাক্তার। উনি প্রকাশ্যে আওয়ামী লীগকে দিয়া দাঁড়িপাল্লায় ভোট দেওয়াইছেন। যে কারণে করিমগঞ্জে জনাব উসমান ফারুক এবং ইটনা অষ্টগ্রাম মিঠামইনে হামিদ সাহেবের লোকজন সব হইল দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের কথা বলে, আপনি নিজে মুক্তিযোদ্ধা, আপনাকে বাদ দিয়ে জামাতকে কেন দিবে? আপনি শুনেন না, হামিদ সাহেব বলছে যে জামাতও খারাপ দল না, জামাতও একটা ভালো দল। সাক্ষাৎকার দিয়েই তো বলছে। কারণ তার পরিবারে শুধু তিনি ছাড়া তার একটা ভাই আছিল, মারা গেছে, আল্লাহ তারে বেহেশত নসিব করুক, তার নাম আব্দুল হক নুরু। এই 2 জন ছাড়া তার স্ত্রী, তার ছেলে পেলে সব কিন্তু জামাত করত, শিবির করত। জনাব ফজলুর রহমান, আপনার আসনের রেজাল্ট নিয়ে কথা হচ্ছিল। আমি একটু দেশের সামগ্রিক রাজনীতিতে চলে আসতে চাই। আপনি হয়তো খেয়াল করেছেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি ঘোষণা দিয়েছেন, রয়টার্সে যেই সংবাদটি এসেছে যে তিনি তার দলের নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে আসবেন এবং আত্মসমর্পণ করবেন। এবং আমি দেখলাম আওয়ামী লীগের বিভিন্ন যে ফেসবুক পেজ আছে, সেখানে লেখালেখি হচ্ছে যে আর্জেন্টিনার চেয়েও বেটার কামব্যাক হবে আওয়ামী লীগের। আবার প্রথম আলোতেই গতকাল বা তার আগের দিন একটি কলাম পড়ছিলাম, যার শিরোনামটি এরকম, দেশে ঢুকতে এত অস্থির হলে তিনি পালালেন কেন? আপনার কি মনে হয়, যেহেতু আপনি অনেকদিন শেখ হাসিনাকে দেখেছেন কাছ থেকে, আপনার কি মনে হয় যে তিনি আসবে দেশে ডিসেম্বরে এবং এসে আত্মসমর্পণ করবে তার নেতাকর্মীদের নিয়ে? এই ঘোষণাকেই বা কিভাবে দেখছেন? দেখেন, রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নাই, এই কথাটা বলা হয়।
আমি যতটুকু বুঝি আওয়ামী লীগকে জানি এবং চিনি, কারণ আমি প্রায় 35 বছর ছাত্রলীগ আওয়ামী লীগ করছি, 35 ইয়ার্স। এবং শেখ হাসিনাকে দেখছি 1981 সনের 17ই মে থেকে ধরে 96 সন পর্যন্ত। এইটাও কম সময় না। আর আমি তার সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম 11 বছর, এক্সিকিউটিভ কমিটি। আওয়ামী লীগের এক্সিকিউটিভ মেম্বার হওয়া বড় কঠিন, কারণ মাত্র 61 জনের কমিটি আওয়ামী লীগ। এখন হয়েছে 71 জন। আমি যখন হয়েছিলাম তখন 61 জনের কমিটি ছিল। এমপি হওয়ার চেয়ে সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার হওয়া কঠিন। আমি মেম্বার ছিলাম 11 বছর ওনার সঙ্গে। কাজে আমি যতটুকু দেখেছি বুঝেছি, পলিটিক্যাল কথা কখন কে কীভাবে বলবে এটা তার ব্যাপার, এটা তার স্ট্র্যাটেজির ব্যাপার, কৌশলের ব্যাপার। কিন্তু দেশ যদি এই প্রেক্ষাপটে থাকে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে যদি দেশ ভালোভাবে চলে, এইভাবেও যদি চলে যেমন যেমন চলছে, তা তো আমার মনে হয় না শেখ হাসিনা এখানে আসতে পারবেন। প্রেক্ষাপট পরিবর্তন হওয়া ছাড়া ব্যক্তিগতভাবে উনি এসে হাজিরা দিবেন বা হাজির হবেন তার লোকজন নিয়ে ইন্ডিয়া থেকে, এটা আমার বিশ্বাসের মধ্যে আসে না। এরকম দেশ থাকলে এটা আমাকে অনেকে অনেক কিছু, কিন্তু আমি জানি এটা আমার বিশ্বাসের মধ্যে। তো প্রেক্ষাপট ভিন্ন হবে কিনা এটা তো তারা হয়তো বা কি মনে করছে, কিন্তু আমার মনে হয় না প্রেক্ষাপটের চেয়ে খুব বেশি ভিন্ন হবে। কিন্তু উনি তো বলছেন যে আমি জানি আমার নামে মৃত্যুর পরোয়ানা আছে, আমাকে আসলে হত্যা করা হতে পারে, তারপরে আমি দেশে ফিরবো, কারণ দেশের মানুষই বিচার করবে বা দেশের মানুষ বুঝবে আমি ঠিক করেছি না ভুল করেছি, আত্মসমর্পণ করবে আদালতের কাছে এবং আদালত যে প্রহসনমূলক বিচার কার্য চালাচ্ছে সেটি প্রমাণ করবে, এমন সব কথাবার্তা বলছেন। ওনার এই কথাটা বাস্তবায়িত হলে দ্যাট উইল টেক টাইম, এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম, নট নাও, নট ডিসেম্বর। ধরেন তর্কের খাতিরে ধরলাম যে তিনি আসলেন দেশে এবং এসে আদালত আত্মসমর্পণ করলেন, তার নামে অলরেডি মৃত্যুদণ্ডের রয়েছে। ইট ইজ নট ফিজিবল, এটা বাস্তব কথা না। তার মানে রাজনৈতিক সমীকরণ এখন যা আছে সেরকমই থাকবে বলে মনে হচ্ছে। আপনি নির্বাচনে জিতবার পরে আমি দেখলাম যে আপনি বলছেন কিশোরগঞ্জের একটি বিখ্যাত ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে, সেখানে জুমার নামাজ আপনি আদায় করেছেন এবং বলেছেন যে 30 বছর আগে আমি নিয়ত করেছিলাম যে আমি যদি পাশ করতে পারি তাহলে এই মসজিদে 2 রাকাত জুমার নামাজ আদায় করব। আজ আপনাদের সহযোগিতা ও দয়া আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করেছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই। তো সেই নিয়তটা কেন করেছিলেন 30 বছর আগে? কি নিয়ত করেছিলেন? আমি নিয়ত করেছিলাম এটাই, ইটনাতে একটা মসজিদ আছে, সুলতানি আমলের মসজিদ, বয়স প্রায় 600 বছর। ইটনা, আমি যেখানে আমার বাড়ি যেখানে সুলতান, এটাকে বলে বড়হাটি মসজিদ, সুলতানি আমলের মসজিদ। মসজিদের সম্পর্কে আমার গভীর শ্রদ্ধা, যেহেতু পুরানো মসজিদ। ওই হাওড় অঞ্চলের 2টা মসজিদ খুব পুরানো, একটা হলো কুতুব মসজিদ অষ্টগ্রাম, আর একটা হলো সুলতানি আমলের মসজিদ ইটনা। আমার খুবই আমার 96 সনেই কেন জানি মনে হয়েছিল যে আল্লাহ যদি আমারে পাশ করায় তাহলে আমি এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ব। এটা মানুষের এক একজনের এক একটা আবেগ কাজ করে, আমার সেই আবেগটাই কাজ করছে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ার প্রতি। আপনার সংসদের কিছু বক্তব্য দেখলাম খুব উত্তাপ ছড়ালো, সেই প্রসঙ্গে আসবো। তার আগে আরেকটা প্রশ্ন করে রাখতে যাচ্ছিলাম, যেহেতু আপনি বলছেন যে আওয়ামী লীগের রাজনীতির সাথে 36 বছর ছিলেন, তাদের সেন্ট্রাল কমিটিতে ছিলেন, এক্সিকিউটিভ বডিতে, আপনি এই দলটার ভবিষ্যৎ কোথায় দেখেন? আওয়ামী লীগ নাম, তার নেতৃত্ব, এইটা একরকম। আর আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে লেখা আদর্শ এবং তার ঐতিহাসিক সংগ্রাম, সেটা হলো আরেকটা ব্যাপার। এই নেতৃত্বে না হলেও মুক্তিযুদ্ধের আদর্শটা মতো এই দেশে একটা রাজনৈতিক শক্তি দাঁড়াবে, এবং সেই রাজনৈতিক শক্তি দাঁড়াইলে পরে যে জিনিসগুলো সামনে নিয়ে আইসা পড়বে, 66 সন, 69 সন, 71 সন, মুক্তিযুদ্ধ, 7ই মার্চ, 72-এর সংবিধান, এইগুলো যখনই আইসা পড়বে, সেখানে প্রত্যক্ষ অথবা অপ্রত্যক্ষভাবে আওয়ামী লীগ এসেই পড়বে, নাম যাই হোক। মুক্তিযুদ্ধের রাজনীতি থেকে এই দেশকে কেউ বিচ্যুত করতে পারবে না। কিন্তু বিএনপিও তো মুক্তিযুদ্ধের পক্ষেই রাজনীতিটা করে। বিএনপির মুক্তিযুদ্ধের রাজনীতি তাদের মতো করে, যে মুক্তিযুদ্ধের কথা, শহীদ জিয়াউর রহমানের কথা, অতটাও এখন নাই। বিএনপি শুধু মুক্তিযুদ্ধের কথাটা খুব সিরিয়াসলি বলছে যখন দেখছে জামাত খুব আগায় গেছে এইবারের 12ই ফেব্রুয়ারি ইলেকশনে, চক্রান্তের মাধ্যমে হোক, ষড়যন্ত্রের মাধ্যমে হোক, অথবা তাদের আন্তর্জাতিক শক্তির মাধ্যমেই হোক। জামাত যখন আগায় গেছে, যখন সবাই মনে করতেছে, জামাত বলতেছে আমরা
2/3 সিট পায়, 209টা পার্লামেন্ট সিট পায়, আমরা ওতে আসবো, সংসদে আসবো, তখন দেয়ার ওয়াজ নো অল্টারনেটিভ ফর বিএনপি। বিএনপির জন্য আর কোনো অল্টারনেটিভ ছিল না। তাহলে কি বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলা ছাড়া, যে আমরা জিয়াউর রহমানের দল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল, আর ওরা হলো রাজাকার আলবদর, এই কথাটা বিএনপি বলছে সিরিয়াসলি। কিন্তু এই কথাটা বলার পরে যে অবস্থাটা এখন যেটা হয়েছে, সেটা হলো বিএনপি মুক্তিযুদ্ধের পথেই থাকবে, কিন্তু মানুষে তাদেরকে সন্দেহ করার অনেক সুযোগ হয়ে গেছে। কেন বলছেন এখনের কারণে? কি কারণ? এখনো আমার ধারণা জামাত এবং এনসিপির এই যে ওই ছেলেপেলেগুলা, আর জামাত এই যে কালো শক্তি, তারা যে বিরোধী দল নামে, কিন্তু এটা কিন্তু কাজে বোঝা যায় না। তারা বিএনপি অনেক সময় বিএনপির চেয়ে, সরকারি দলের চেয়েও প্রশাসনে অনেক ক্ষমতা বেশি খাটায়। এটা এটা আমি নিশ্চিতভাবে বললাম, কারণ এটা আমি ভুক্তভোগী। কাজেই এইখানে মানুষ মনে করতেছে যে বিএনপি ক্ষমতায় গিয়ে, হ্যাঁ অনেক কিছু হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীর আচার আচরণ, চলাফেরা, তার কিছু কর্মকাণ্ডে মানুষ মনে করতেছে দেশ ভালোর দিকে যাচ্ছে, কিন্তু আদর্শিকভাবে মানুষ মনে করতেছে জামাত এবং এনসিপিকে খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ দেওয়া হচ্ছে। এবং তাদের ব্যাপারে যে উদাসীনতা, যেটা ইউনূস সাহেব দেখায় করে মব পর্যন্ত নিয়ে গেছিল, অতটা না হইলেও অনেকটা উদাসীনতা সরকার দেখাচ্ছে। কিন্তু সরকার বিরোধী দলের মধ্যে সৌহার্দ্য থাকবে এমন সংসদই মানুষ চায় না। সরকার আর বিরোধী দলের মধ্যে একরকম সৌহার্দ্য থাকবে এমন সংসদই তো মানুষ চায়। থাকবে না কেন? সরকার বিরোধী দলের যে আমি কথাটা বলছি, সৌহার্দ্যের অর্থ যদি হয় যে মেসি আর রোনালদো আইসা, আপনি সংসদে ওই দিনই বলছিলেন যে